তোমাদের ফ্রিকশন মানে যাকে ঘর্ষণ বলে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ফ্রিকশন কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মেনলি দুটো, একটা রাফনেস অফ সারফেস আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফোর্স পুশিং দ্য সারফেসেস টুগেদার। মানে একটা যখনই আমরা ফ্রিকশন কথাটা বলি তখন অবশ্যই দুটো বস্তুর প্রসঙ্গ এসে যায়। মানে কোনো একটা বস্তুকে অপর একটি বস্তুর উপর দিয়ে তুমি ঠেলে নিয়ে যাচ্ছ বা টানছ, সেখান থেকেই ঘর্ষণ আসে দুটো তলের পৃষ্ঠতল থেকেই। সেই যে একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে নিয়ে যাচ্ছ, সেই ওপরের বস্তুটা নিচের বস্তুর উপরও একটা বল প্রয়োগ করে, সেও ঠিক অপোজিট একটা বল দেয়। এই দ্বিতীয় যে পয়েন্টটা, যে ফোর্স পুশিং দ্য সারফেসেস টুগেদার, এটার উপরও ফ্রিকশন ডিপেন্ড করে, নির্ভর করে। এবারে রাফনেস অফ দ্য সারফেস নিয়ে আমাদের অনেক কথা হয়েছে, যে সারফেস যত স্মুথ হবে তত সহজেই অল্প বল প্রয়োগ করে আমরা কোনো বস্তুকে নিয়ে যেতে পারি, আবার রাফনেস বেশি থাকলে সেটার ক্ষেত্রে আমাদের বেশি বল প্রয়োগ করতে হয়। কিন্তু এই একটা বস্তু, যে বস্তুটা আছে সেইটা যখন ঠেলে নিয়ে যাচ্ছি তখন কি বিপরীত দিকে ফ্রিকশন কাজ করে। যেরকম বিপরীত দিকে ফ্রিকশন বা ঘর্ষণ কাজ করছে, সেরকম এই বস্তুটার একটা ওজন থাকার জন্য নিচের দিকেও তো একটা বল প্রয়োগ হচ্ছে, আবার নিচের বস্তুটাও তো উপরের দিকে বল প্রয়োগ করছে। সেই যে বল, সেটার বিরুদ্ধেও তো কোনো ব্যক্তিকে ঠেলতে হচ্ছে। আমরা আজকে আগের দিন এই প্রসঙ্গে কোনো একজন তোমাদের মধ্যে জিজ্ঞেস করেছিল যে স্যার ওই বলটার কথা তো বিবেচনা করা যায়, মানে ওটাও তো প্রযুক্ত হচ্ছে। আজকে তোমাদের সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আগের দিন এইটা দেখিয়েছিলাম যে এইরকম তুমি ফোর্স বল প্রয়োগ করছো, ফ্রিকশন বিপরীত দিকে কাজ করছে, বস্তুটির বল যেহেতু লেফট টু রাইট সাইডে প্রয়োগ হচ্ছে, মোশনটাও সেই দিকে থাকে। এবারে যদি আমরা ওই বিষয়টিকে এইভাবে একটু ভাবার চেষ্টা করি, সেটা তাহলে কি দেখতে পাই? এক মিনিট, এটা তাহলে কি দেখতে পাই? আগের বস্তুটাকে দেখেছি না, এবারে দেখো কতগুলো কম্পোনেন্টে ভাগ করেছি। আগের এই মাঝের এই দুটো যে বল, এটা ভুলে যাও। প্রথম কি? ফোর্স অ্যাপ্লাইড, ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে কাজ করে, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশন আমরা জেনেছিলাম যখন বস্তুটা স্থির আছে। স্থির আছে মানে কি বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু বস্তুটির কোনো গতি নেই। আমরা তখনই বলেছিলাম যে তাহলে অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স এখানে সমান, মানে কোনো গতি নেই। এই সমান বলা যাবে না, সরি, সমান না, এখানে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড ফোর্সের থেকে বেশি। ঘর্ষণ মানে তুমি বিপরীতধর্মী বল যদি বেশি হয় তখনই তো বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটার আমরা গতি দেখতে পাই না। এটা হচ্ছে স্ট্যাটিক বা স্থির ফ্রিকশন যাকে বলে। আর যখনই এই বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে গতিশীল, তখন আমরা তাকে কাইনেটিক ফ্রিকশন বলে থাকি বা গতির ফ্রিকশন। এই গতির ফ্রিকশন যখন আসে, গতীয় ফ্রিকশন যাকে বলো, তখন যদি আমরা এই বস্তুটির কথা ভাবি যে একটা বল প্রযুক্ত হচ্ছে, অ্যাপ্লাইড ফোর্স, এই বস্তুটা আগের দিন বলছিলাম সে নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, পুশিং দ্য ফোর্স, আবার উপরের দিকেও এই যে বস্তুটি আছে সে উপরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, যেটা কিনা পরস্পর সমান। সমান বলেই আমরা একটা বস্তু আর একটা বস্তুর উপর আছে। যদি সমান না হতো, তুমি কল্পনা করতে পারো এটা কোনো হার্ড নয়, এই যে নিচের সারফেসটা বা তলটা বা যে কোনো বস্তুর উপর রাখা আছে সেটাকে ধরে নাও যে খুব শক্ত সামর্থ্য নয়। যদি সমান বল না হতো তাহলে তো এই বস্তুটা এর উপর থাকার ফলে দেবে যেত বা ভেতরের দিকে ঢুকে যেত। তাহলে যাচ্ছে না, ঢুকে যাওয়া কথাটার অর্থটা কি? না এই যে নিচের দিকে, এটা ওপরের দিকে যে এই বস্তুটা বল প্রয়োগ করছে তার থেকে বেশি, তার জন্যই এটা নিচের দিকে ঢুকে যায় বা দেবে যায়, যে কথাটা বলতে পারো। কিন্তু যখন নিচের দিকের ফোর্স, এটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে, আমরা পরে জানবো। এই মহাবিশ্বে যত কিছু বস্তু বা আমরাও যে এই বিশ্বে মহাবিশ্বে
বিরাজ করছে, আমাদের কিন্তু ওজন যদি বলি সেটা কিন্তু ভর ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশনের গুণফল, মানে অভিকর্ষজ ত্বরণ, যাকে বলা হয় স্মল জি দিয়ে প্রকাশ করা হয়। আর এইটা কি, এমটা হচ্ছে ভর। এখানে বস্তুর কথা বলছি, বস্তুর ভর। যখন আমাদের ভর উল্লেখ হয়, ওজন বলি, তো তখন কি হয়, এই এমটা ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভ্যারি করে বলেই আমাদের জিটা সবার ক্ষেত্রে একই। ভূপৃষ্ঠে যখন আমরা আছি সবাই, তাহলে এই জিটা ভ্যারি করে, ভ্যারি করে না, এমটা ভ্যারি করে বলেই একজনের ওজনের থেকে অন্যজনের ওজন পৃথক হয়। তাহলে আমরা কি দেখছি, যে এই বস্তুটি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই তার ওজনটা নিম্নমুখী। এ নিচের দিকে চাপ দিচ্ছে, মানে বল প্রয়োগ করা মানে কি চাপ দিচ্ছে, বস্তুও ওপরের দিকে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে। আমরা নিউটনের তৃতীয় সূত্র যখন জানবো, তখন আমরা জানবো যে যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এ একদিকে যদি বল প্রযুক্ত হয়, ঠিক বিপরীত দিকে আরেকটি বল প্রযুক্ত হবে, ঠিক আছে। আর আমরা এই যে এফ, এটাকে কি বলছে, নরমাল ফোর্স, এন স্মল এন সাফিক্সে দিয়েছে, ঠিক আছে, সরি এটা প্রেফিক্সে দিয়েছে, এটা হচ্ছে এন। আচ্ছা, এইটা বস্তুর ওজন কি, এফ জি, জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই বস্তু, ঠিক আছে, নিচের দিকে এইটা কি, এফ জি সমান এম জি। এইটা কোথা থেকে আসে জানো, থার্ড ল থেকে আসে, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ হয় এম ভরের কোনো বস্তুর উপর, তখন এবং তাতে যদি বস্তুর ত্বরণ সৃষ্টি হয়, তখন ওই বস্তুর ভর এবং ত্বরণের গুণফলকেই আমরা প্রযুক্ত বল বলে থাকি, ঠিক আছে। আমরা থার্ড ল এটা জানবো। তাহলে কি বলছে, এখানে যেহেতু বস্তুটা উৎকর্ষজ ত্বরণের টানেই আছে, তাই এখানে ত্বরণ জি, গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু কোন বস্তু যখন এই রকম গতিশীল থাকবে না, এই রকম ডান দিকে মানে হরাইজেন্টালি বা এই দিকে যাচ্ছে, তখন কিন্তু তার এই অভিকর্ষজ ত্বরণটা ওইভাবে কাজ করে না। কিন্তু বস্তুটা উপরের দিকে ছুঁড়ে দিচ্ছ, তখন কিন্তু জি। কিন্তু যখন প্যারালাল, হ্যাঁ, হরাইজেন্টালি তার গতি, যে গাড়ির গতি, ত্বরণ থাকে, তো গতিবেগ থাকে বলেই তো গাড়ি গতিশীল, এবং ত্বরণও থাকে। গতি থাকলে গতিবেগের পরিবর্তনকে আমরা জেনেছি, ত্বরণ সম্বন্ধে পড়েছিলাম, যে সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, ঠিক আছে। তাহলে আমরা এখানে থেকে মোটামুটি একটা জিনিস জানলাম কি না, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা কিনা এই বস্তুটি নিচের দিকে কাজ করছে, আর এর সমপরিমাণ বিপরীতমুখী বল, যেটা এই বস্তুর দ্বারা প্রযুক্ত হচ্ছে, উপরের দিকে কাজ করছে। তাহলে এখন যদি আমরা, যখন বস্তুটি স্থির অবস্থায় আছে তাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলি, আর যখন মোশনে থাকে, গতিশীল থাকে, তখন তাকে কাইনেটিক ফ্রিকশন আমরা বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। এইবারে কাইনেটিক আর স্ট্যাটিক ফ্রিকশন কিভাবে কাজ করছে সেইটা আমরা দেখাচ্ছি। দেখো, আগের চিত্রটাই আবার এখানে আমি স্থাপন করেছি, অন্য কিছু নেই। সেখানে বলে দিয়েছি এফ জি সমান এম জি, হ্যাঁ, আর এটা হচ্ছে নর্মাল ফোর্স, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আর এটা ফ্রিকশনাল ফোর্স, যে বিপরীত দিকে কাজ করছে। আমরা জানি যখন বস্তু জাস্ট গতিশীল হয়, তখন কি হয়, এফ সমান এফ এস, এফ এস মানে ফ্রিকশনাল ফোর্স। কিন্তু যখন বস্তু গতিশীল নয়, বল প্রয়োগ করছো, এমনি অবস্থার কথা বলছি না, এমনি বস্তু পড়ে আছে সেখানে নয়, বল প্রয়োগ করছি, বস্তু গতিশীল নয়, মানে এইটা বড়, ঠিক আছে, কিন্তু বল প্রয়োগ করেছি, জাস্ট গতিশীল হয়েছে, মানে তখন সমান। এবারে আমরা যদি এটাকে ভেবে থাকি যে প্রথম স্ট্যাটিক ফ্রিকশনের কথা, তাহলে কি বলবো, এই একটা সম্পর্ক স্থাপন করে। কিরকম না, এই ফ্রিকশনাল ফোর্স, এটা তো জানি যে অ্যাপ্লাইড ফোর্স সমান এফ এস, কখন, যখন বস্তু জাস্ট গতিশীল, ঠিক আছে, এফ সমান এফ এস, এটা আমরা জানি যখন বস্তু গতিশীল, জাস্ট গতিশীল হচ্ছে। এইবার আমরা এই যে ওজনটা কিভাবে এই ঘর্ষণ বলের সাথে সম্পর্কিত, এই পার্টটা জানবো, যেটাই আমরা বলছিলাম যে ফ্রিকশনাল ফ্যাক্টরের সেকেন্ড পয়েন্ট, যে সারফেস পুচিং ইচ আদার। সেখানে আমরা যদি এটাকে স্ট্যাটিক ফ্রিকশন ধরে রাখি, তখন কি হচ্ছে, এফ এস সমান এফ এন, মানে এই যে আপার ইন্টু মিউ এস,
এটা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বলা হয়। ঠিক আছে, এখানে যেহেতু স্ট্যাটিক ফ্রিকশনের কথা বলছি, আর এই বলটাও তখন কি হবে, স্ট্যাটিক হয়ে যাবে। কারণ কি, আমরা স্ট্যাটিকের কথা বলছি। আবার যখন এই একই ইকুয়েশনই কাইনেটিক হবে, তখন এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাও কাইনেটিক হয়ে যাবে, আর ফ্রিকশনাল ফোর্সটাকেও আমরা কাইনেটিক বলবো। ঠিক আছে, বোঝা গেল। এবারে ঘটনা হচ্ছে কি, যখন বললাম বস্তু বল প্রয়োগ করছি কিন্তু গতিশীল নয়, বুঝতেই পারছো যে তখন কিন্তু সমান নয়। তার কারণ কি না, ঘর্ষণ বল, বিরুদ্ধ ঘর্ষণ বল বেশি বলেই বল প্রয়োগ করা সত্ত্বেও আমরা বস্তুটির কোনো গতি দেখি না। কিন্তু যদি আমি বলি জাস্ট গতিশীল হয়েছে, তাহলে কি হবে, তাকে বলতে পারি ম্যাক্স দিয়ে, মানে যে ম্যাক্সিমাম বল প্রয়োগ করলে জাস্ট বিপরীতধর্মী ঘর্ষণ বলকে অতিক্রম করে। কখন হবে সেটা, যখন এই ফ্রিকশন ফোর্স আর এই ফোর্স, এই বল আর এই বল সমান হবে। সেই জন্য বলছে একে যদি, এবার এই ফ্রিকশনাল ফোর্সটার সাথে তো এটার তো সম্পর্ক আমরা জানি, আগেই আলোচনা করেছি। এখন তো আমরা এইটার সাথে রিলেশন দেখাচ্ছি। সেইটা দেখাতে গিয়ে আমরা বলছি যে গতিশীল হবে যখন ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স, মানে এই যে এফ এম ম্যাক্স মানে কি বলতো, তখন বলা যায় এফ এম এস ম্যাক্স সমান এফ। এর আগে পর্যন্ত কিন্তু যখন গতিশীল নয় তখন এটা গ্রেটার দেয় কোনটার থেকে, এর থেকে। মানে এইটা যখন এর থেকে বেশি, তখন বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তু স্থির অবস্থায় আছে, মানে সেটা স্ট্যাটিক। এবারে বলছে যে ম্যাক্সিমাম কোন ভ্যালুতে গতিশীল হবে, তাই জন্যই সেটা বলছে ম্যাক্স। তাহলে তার ভ্যালু তখন কি হচ্ছে, যেরকম এই ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটাই এখানেই হচ্ছে তখনই যখন আমরা বস্তুটি জাস্ট গতিশীল পাই। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন তখনই জাস্ট গতিশীল হবে যখন আমরা এটা ম্যাক্সিমাম ঘর্ষণ বলটা আমরা পাবো। ঠিক এইভাবে যদি কাইনেটিক ফ্রিকশন দেখি, একই ইকুয়েশন, এক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম নয়, গতিশীল মানেই তুমি দেখে নিচ্ছ যে আচ্ছা এটার একটু চেঞ্জেস আছে, এটা একটু উল্টে গেছে, এটাকে বোঝার চেষ্টা করবে, একই পিকচার হবে। এটা পরে তোমাদের আমি যখন পিডিএফটা পাঠাবো তখন দেখিয়ে দেবো। আর এই যে পিডিএফটা আমি আগের দিন যেটা পাঠিয়েছি সেইখানে আমি ইনকর্পোরেট করে দিয়েছি যাতে টোটাল জিনিসটা পরপর এক জায়গায় থাকে। তোমরা আগের পিডিএফটা ডিসকার্ড করে দেবে, মানে দেখার দরকার নেই, এইটাকেই ফাইনালি রাখবে। ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করবে যে এই এফএমটা এই দিকে থাকবে আর এই এটা ডান দিকে থাকবে। ঠিক আছে, মানে এইটার মতো। ওকে, এবারে কি হচ্ছে, এক্ষেত্রে তোমার ঠিকই যে এই এফ কে সেটা সমান এফ এন, মানে উপরের বল ইন্টু মিউ কে। এখানে কিন্তু এটা কাইনেটিক্স, দেখো উপরটা স্ট্যাটিস্টিক্স কথা হচ্ছিল, এটা কাইনেটিক্স। তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম কিছু না, কারণ কি, বস্তু তো গতিশীল, বস্তু তো গতিশীল অবস্থা আছে, মানে এটা সমান। ঠিক আছে, তাই জন্য বলছে দেয়ার ইজ নো ম্যাক্সিমাম। এটাকে কি বলছে, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটা স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, যখন বস্তু গতিশীল তখন এই এফ সমান এফ কে। কিন্তু এখানে মজার বিষয় হলো, যখন বস্তু গতিশীল তাহলে মানে কি না, ঘর্ষণ যে বল সেটার সাথে সমান সমান। এবারে তুমি বলো তো কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে মনে কি, বস্তু এগিয়ে চলেছে, তাহলে একটা গাড়ি একটা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাচ্ছে, গতিশীল, মানে সে তাহলে ফ্রিকশনকে অতিক্রম করে চলেছে। কিন্তু বাধার সম্মুখীন যে বা ফ্রিকশন, সেটাকে আমি ওভারকাম করতে পারি কি না, গতিটা বাড়িয়ে, মানে কি বল বাড়ছে। তাহলে আমার এই যে এফ, আমি এই ঘর্ষণ বলকে কাইনেটিক ফ্রিকশনে পরিবর্তন করতে পারি কি, গতিবেগ বৃদ্ধির মাধ্যমে। তাহলে যত আমার এই বল বেশি প্রযুক্ত হবে কাইনেটিক ফ্রিকশনে, তাহলে ঘর্ষণ বলকে তত বেশি অতিক্রম করে যেতে পারছে। মানে কি, যখন ধরো সমান সমান জাস্ট ঘুরছে, আস্তে 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 ঘুরছে, গতিশীল, মানে হ্যাঁ কাইনেটিক ফ্রিকশনে গতিশীল মানে কি, সে ধীরে 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 গাড়িটা যাচ্ছে, কিন্তু গাড়িটা যত তার উপর বল প্রযুক্ত হচ্ছে, কোনো গাড়িকে আমরা সবসময় ঠেলার কথা ভাববো কেন, স্টিয়ারিং এর মাধ্যমে, ইঞ্জিনের মাধ্যমে যখন গাড়িকে চালাচ্ছি তখন তো আমরা তার একটা গতিবেগ দিচ্ছি। গতিবেগ মানে সেই ত্বরণ, ত্বরণ মানে কি সেই বল।
তাহলে তখন কি দেখছি, গতিবেগ কম হলে গাড়ি ফ্রিকশন একরকম, গতিবেগ বাড়লে ফ্রিকশন কমে যায়। মানে গতিবেগ বাড়ছে মানে সহজে বাধা অতিক্রম করছে, সহজে এই গতিবেগ বেড়ে যাচ্ছে মানে সহজে বাধা অতিক্রম করছে, মানে সেক্ষেত্রে তাহলে আমার ঘর্ষণ বল কম হতে পারে, কখন না গতিবেগ যখন বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারছি যে কি না, এই যে কোএফিসিয়েন্ট এটার কোনো আমাদের ইউনিট নেই, ঠিক আছে। আর কি না, যখন এই যে কোএফিসিয়েন্টের কথা বলছি মিউ কে, এইটা একটা জিনিস বুঝতে পারছি যে যখন এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কি বেশি হবে আর কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে কম হবে। কারণ কি, কম হলেই তো বস্তু গতিশীল হচ্ছে, কারণ এটা তো ঘর্ষণ বলের পার্ট থেকে আসছে আর এটা তো নর্মাল বল। তাই ফ্রিকশনের ক্ষেত্রে, কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে গতিশীল যেহেতু বস্তু, তাই মিউ কে বা যেটা কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বলে সেটা কম হয়। ঠিক আছে, আমরা তাহলে দু ধরনের জিনিস দেখলাম। তাহলে দেখো আমরা যদি এটাকে সামারাইজ করি তাহলে কি দেখবো, এইটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন মানে কি গতি নেই, তাই জন্য কি না এই জিনিসটা গ্রেটার দেন ইকুয়াল মানে যখন ম্যাক্সিমাম হয়। কিন্তু যদি কাইনেটিক ফ্রিকশন দেখি, কারণ এটা গতিশীল তাই জন্য সমান হয়। ঠিক আছে, এই দুটো আমরা কি জানলাম, এগুলো কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক এন্ড কাইনেটিক ফ্রিকশন। ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে কাজ করে, ঠিক আছে। এই কে মিউ এস বার মিউ কে কি হলো না সারফেসের উপর ডিপেন্ড করে, বলেছি যে সারফেস কতটা স্মুথ বা কতটা রাফ তার উপর মিউ এস মিউ কে ডিপেন্ড করছে। হ্যাঁ, এটা সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না, মানে কতটা তল জুড়ে এটা ঘটছে তার উপর নির্ভর করে না, রাফনেসের উপর নির্ভর করে, এই দুটো তলের রাফনেস কতটা তল জুড়ে হচ্ছে তার উপর নির্ভর করছে না। ঠিক আছে, আর ফ্রিকশন হচ্ছে কিনা দুটো তলের সারফেস যেখানে ইন্টারঅ্যাক্ট করছে সেখানেই কাজ করে থাকে। এবং যেটা বললাম যে মিউ এস গ্রেটার দেন মিউ কে, মানে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের থেকে বড় হয়। ঠিক আছে, তাহলে আজকে এই যে জিনিসটা আলোচনা করলাম এটা কি হলো না, আমার ফ্রিকশন চ্যাপ্টারের যা ছিল পুরোটা সম্পূর্ণ হলো। যে এই পার্টটা সম্বন্ধেই আমাদের একটু জানা বাকি ছিল, যে এই যে বস্তু যখন থাকছে কোনো তলের উপর, সে একটা বল প্রয়োগ করছে, সেইটা কিভাবে ফ্রিকশনকে এফেক্ট করছে সেই সম্বন্ধে আমরা জানলাম। এবারে আচ্ছা, বোঝা গেছে? কেউ একজন বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তোমরা হ্যাঁ বলো। আচ্ছা, আজকে একটু আমি এই চ্যাপ্টারের কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব, তোমরা একটু দেখি কি রকম কি পড়াশোনা করেছো। স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্নটা সবাই দেখতে পাচ্ছ, কি হতে পারে বলো তো? হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট দ্য কাইনেটিক ফ্রিকশন অ্যান্ড স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সেস? কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, দেখো আমি আর পড়ছি না, শুধু এক নম্বরটা কি হতে পারে সবাই দেখে একটু বলো, তারপর আমি না বলতে পারলে বা কি বুঝলে না বুঝলে, সবাই তো নাও বলতে পারো, কোনটা হতে পারে? অপশন সি। যে বলবে বলো। স্যার অপশন সি। সি কি বলছো? কোএফিসিয়েন্ট স্ট্রাটিফিকেশন গ্রেটার দেন, হ্যাঁ এটা ঠিক আছে। আর কি দেখো, দুটো অ্যানসারও থাকতেও পারে। অ্যান্সার এ হতে পারে। হ্যাঁ ঠিক, কাইনেটিক ফ্রিকশন ফোর্স ইজ কনস্ট্যান্ট ডিউরিং অ্যান অবজেক্ট মোশন, মানে কি যে আমি কোনো একটা, তো এটা মানে কি এটা একটা পার্ট, সবসময় কথাটা নয় কিন্তু আংশিক সত্য। তুমি একটা গাড়িকে একই গতিতে চালাচ্ছ, তাই না? তখন কি হ্যাঁ, ফ্রিকশন ফ্রি, কিন্তু গাড়ির গতিবেগ বৃদ্ধি পাচ্ছে তার ক্ষেত্রে নয়, তাহলে পার্সিয়ালি ঠিক, এটাকে তো অগ্রাহ্য করা যায় না। গুড টু। আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, এবারে শোনা যাচ্ছে? শোনা এবারে শোনা যাচ্ছে?
হ্যালো, কেউ একটা বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। সেকেন্ডটা এবারে ভাবো, সেকেন্ডটা একটু কিন্তু ম্যাথমেটিক্যাল, একটু বলো দেখি তো, একটু ভাবো। কাছে যদি খাতা পেন আছে? কিন্তু জিনিসটা একদম সোজা। হ্যাঁ, ভাবো যে এই বক্স দ্যাট ওয়েট 25 নিউটন ইজ পুলড বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স অফ 10। ঠিক আছে, তাহলে এখানে আপনার আগে হ্যাঁ বলো, হ্যাঁ, বলবে। সেকেন্ডের অ্যান্সারটা হবে এ স্যার। চার্জ স্টার্ট মুভিং মুভিং অ্যান্ড এন্ড উইল উইল কন্টিনিউ কন্টিনিউ ইনক্রিজিং ইন ভেলোসিটি। ইনক্রিজ ইজ ভেলোসিটি। না, আমি একটু ওয়েট করছি আর কেউ কিছু বলে কিনা। স্যার নট মুভ হবে। আচ্ছা, আর কে কি বলে দেখি। আমি এইটা দেওয়ার পর অ্যান্সার ওই মুখে যা বলছি বলে যাব, তোমরা লিখবেও না। এই কপিটা যারা ধরো একটু পারছো না, তারা কিন্তু বসে ভাববে, পিডিএফ ফাইলটা দেখবে, পড়বে, দিয়ে ভেবে নিজে চেষ্টা করবে। আমি এখানে কোনো অ্যান্সার দেব না। যারা বলে দিচ্ছ সে জানো, সে হয়তো বুঝে গেছো। যারা পারছো না তারাও মানে এটাকে চেষ্টা করবে। তাই অ্যান্সার ওই লিখবে না, তুমি শুনলে ও আবার ভুলে যাবে, নিজে থেকে আবার চেষ্টা করে বের করবে। আর কেউ কি বলতে পারবে না? আমি এবারে বলবো। স্যার আপনি বলুন এবার। না, এবারে যে নট মুভ বলেছিলে তার অ্যান্সারটা ঠিক। এবারে তুমি আমাকে একটু ব্যাখ্যা করে বলো তো কেন। স্যার যে মানে বস্তুটার যে ওয়েটটা আছে মানে তার থেকে কম ফোর্স, তাই জন্য মানে move করতে পারবে না। আচ্ছা, কম ফোর্স, তুমি বলতে চাইছো 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, রাইট? হ্যাঁ তাই তো? স্যার। আচ্ছা, তুমি 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ওকে, এই কথাটা ঠিক। কিন্তু বলো তো এক্ষেত্রে ঘর্ষণ বল কত? সেটা বললেই আমি বুঝে যাবো যে হ্যাঁ তুমি ঠিক বুঝেছো। এই এই অঙ্কে ঘর্ষণ বল কত, এই যে মানে বিরুদ্ধ যেটা কাজ করছে, কত? 0.5 লেখা আছে ওটা কি? এটা তো এ তোমার, আচ্ছা আচ্ছা, এখানে পরিষ্কার বলা নেই না। কোএফিসিয়েন্ট, সারফেস ইজ এত 0.5 মানে কোএফিসিয়েন্ট। এটা কিন্তু ওই নিচের দিকে কাজ করছে, 25 নিউটন নিচের দিকে। তুমি হয়তো একটু আন্দাজে ঠিক ধরেছো, না আমি জানি না, হয়তো তুমি ধরতেও পারো। বলো ফ্রিকশনাল ফোর্সটা কত বলো এখানে। স্যার 12.5 হবে। হ্যাঁ, কে কে বললে? ওই যে ডি অ্যান্সার বলেছিলে না? এই 12.5 যে ডি অ্যান্সার বলেছিলে সে বলছো, না অন্য কে? না না আমি না। আচ্ছা, হ্যাঁ 12.5 হবে। কিভাবে হলো? ওই 25টাকে আমি অর্ধেক ধরলে তাহলে। না, তুমি একটু ভাবো, ভাবো। এই যে 25, হ্যাঁ এই যে 25 কোনটা? নর্মাল ফোর্স, হ্যাঁ। ঠিক আছে, কারণ এই যে ইকুয়াল। আচ্ছা, আর এইটা হলো মিউ, ঠিক আছে। এখন আমরা তো জানি যে এই যে কোথায় গেল, 1 মিনিট, এই যে এন ইন্টু মিউ করবো, এটাই তো ফ্রিকশনাল ফোর্স। তাহলে 25 ইন্টু 0.5 12.5, তাই তো? বোঝা গেছে? স্যার বুঝতে পেরেছি হ্যাঁ, তাহলে সেখানে কি হলো 12.5। তাহলে তুমি 10 দিচ্ছ আর বিপরীত দিকে 12.5 ঠেলে রেখেছে, তাহলে বস্তু গড়বে, নট মুভ। না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি আমি এখানে অঙ্কগুলো তোমরা একটু চেষ্টা করবে পরের দিন করে আমাকে দরকার হলে দেখাবে ওই নিলয় স্যারকে দিয়ে। তাই আমি ছেড়ে গেলাম, এগুলো তো একটু টাইম লাগবে। আমি শর্ট প্রশ্ন এমনি সোজা সোজা যেগুলো আছে
আসি, এটা তোমাদের দিয়ে দেবো। আমি আসছি, দাঁড়া। এই 10 থেকে আসছি। 10, এই যে একটা বস্তু ঠেলছে, এটা বস্তুটা কোন দিক থেকে যাচ্ছে? বাম দিকে যাচ্ছে, তাই তো? 10-এর অ্যান্সার কি হবে? এটা কিন্তু একদম সিম্পল। স্যার এই আপনার Left সি to এর right. অ্যান্সার হবে, Sir, লেফট টু রাইট হবে, হ্যাঁ, লেফট টু রাইট। লেফট টু রাইট, হ্যাঁ ঠিক, ঠিক আছে, ফ্রম লেফট টু রাইট। হ্যাঁ, গুড। তারপরে টু শার্পেন দা ব্লেড, এটার মানেটা কি? শার্পেন দা মানে ব্লেড স্যার মানে কি? নিচের দিকে। না 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 না, ধার করা ব্লেড। হ্যাঁ, শার্পেন দা ব্লেড অফ এ নাইফ, ছুরিকে ধার দেওয়া হচ্ছে। বাই রাবিং মানে কি? ঘষে। ইট এগেনস্ট এ সারফেস। ওকে, হুইচ অফ দ্য ফলোইং উইল বি মোস্ট সুটেবল? Stone. হ্যাঁ, কেন? স্টোন স্যার। হ্যাঁ, কেন? কেন স্যার? পাথরেই তো ছুরি ধার দেওয়া যায়। না, তোমার কথাটা কিন্তু মানে এটা হয়ে গেল এমনি ব্যাখ্যা। তোমাকে বলতে হবে পাথরেই তো আমি স্যার। এমনি ব্যাখ্যাতেই বললাম, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, ব্যাখ্যাটা আমি ঠিক জানি না, মানে সাইন্টিফিক না না, জানো ব্যাখ্যাটা না বলতে কেন? পারি। কেন ঘর্ষণ কোথায় বেশি হয়? পাথরে। Sir, এবড়ো খেবড়ো হয় stone টা। হ্যাঁ, এবড়ো খেবড়ো হয় স্টোন। এই জন্য আমরা রাফ আম, সারফেসের উপরে। হ্যাঁ, আমরা যদি ভাবি বাড়িতে, ধরো পুরোনো দিনের যাদের বাড়ি, এখন না হয় মিক্সি এসে গেছে, এই যে শিলনোড়া নিয়ে গর্ত আমরা করতে হয়। না, বটিকে ধার দেওয়া, বটির যখন হ্যাঁ। ধার কমে যায়, নড়াটা দিয়ে আমরা ঘষি, ঠিক আছে? হ্যাঁ। নড়াটা দিয়ে ঘষি, ঠিক। আর উডেন তো ব্লক একদমই কিছুই, ছুরি ধার দেবে কি, সে উডেন ব্লকটাকেই কেটে দেবে, প্লাস্টিককেও কেটে দেবে, আর গ্লাসে সেরকম কিছু হ্যাঁ। হবেই না, স্লিপ খেয়ে চলে যাবে। অনেকবার দেখেছি ওই ওই কাঠের উপরেও অনেকজন করে, মানে হ্যাঁ, মানে সেটা ধরো উপায় নেই করবে, কিন্তু তুমি তো বুঝতেই পারছো যে আমার ঘর্ষণ যেখানে বেশি হবে সেটাতেই আমার, হ্যাঁ সেখানেই আমার এটা স্যার বেশি এখানে ভাগ। এখানে যে আপনি যে উডেন ব্লকটা আছে, এটা হ্যাঁ, দীর্ঘদিন যদি মানে ঘষা হয় কোনো কারণে, ঠিক হ্যাঁ, আছে, ওর মধ্যে স্যার একটা কিন্তু ফিকশন ভাব চলে আসে, তখন হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি এসব ছুরি কাঁচি যা জিনিস আছে এগুলো ধার হ্যাঁ, দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটা তুমি বলতে চাইছো, ধরো গাছের একটা গুড়ি যেটা খুব হুম। শক্ত, কিন্তু তুমি যদি একটা হুম। কার্টুন বাক্স মনে করতে হয়, তোমার ধরো একটা ফ্রিজ এসেছে বা এসেছে, সেটা ততটা শক্তপোক্ত হবে না। মানে কি, তোমার ওই যে কথাটার মাধ্যমে এসে যাচ্ছে হার্ড সারফেস, তাহলে এই চারটের মধ্যে হার্ড সারফেস কে? স্টোন। তাই জন্যই উডেন ব্লকটাকে অ্যাভয়েড করছি। তুমি যদি সাজাতে বলো তাহলে কিন্তু, আচ্ছা এটা সাজাতে বললে পরপর কে আসবে? প্রথমে স্টোন আসবে, তারপরে হ্যাঁ, উডেন ব্লক আসবে, তারপরে গ্লাস ব্লক, তারপরে প্লাস্টিক ব্লক। হ্যাঁ, মানে এখন গ্লাস ব্লক তারপর প্লাস্টিক ব্লক, হ্যাঁ এরকম আসা যায়। মানে হয়তো গ্লাসে ঘর্ষণ কমে যাচ্ছে প্লাস্টিকের থেকে, তবুও প্লাস্টিক সেই সাপোর্টটা দিতে পারবে না। ঠিক, আচ্ছা প্লাস্টিক 12টা, একদমই দিতে পারবে। হ্যাঁ দিতে পারবে না। 12টা ভাবো দেখি। So option B. A toy car released with the same initial speed. Sir, marble কে বলছে? surface. মাডি আছে, এটা মাডি। আচ্ছা তুমি বলছো পলিশড, সিমেন্টেড সারফেস মার্বেল সারফেস। কিসে? সিমেন্টেড। লাস্টের অ্যান্সারটা হবে ব্রিক সারফেস। হুম সেম ইনিশিয়াল স্পিড, দেখো সেম ইনিশিয়াল স্পিড মানে একই গতি নিয়ে চলছে। আচ্ছা মাডি তো হবে না, ঠিক আছে। ব্রিক মানে একটু বাধা পাবে। পলিশডের ক্ষেত্রে কি হবে, গাড়ি মানে সহজে গতিশীল হয়ে যাবে, সিমেন্ট সারফেসই হবে। এটা বুঝতে পারছো যে ওই যে পলিশড যেহেতু কথাটা আছে, শুধু মার্বেল থাকতো তাহলে এক কথা ছিল, কিন্তু পলিশ করা মানে কি, সে খুব পিচ্ছিল, তাই জন্য গাড়ি
ওই অল্প স্পিড দিলেও সে বেশি গতি পেয়ে যাবে। ব্রিকে ও কি মানে এখানে ইটে আমার গতি আটকানোর কথা বলছি না, গতি বাড়ানোর কথা বলছি। না, তাও না, বলছে এই কথাটা বলছে এ টয় ক্যান রিলিজড উইথ দ্য সেম ইনিশিয়াল স্পিড উইল ট্রাভেল ফারদেস্ট অন, মানে সব থেকে সে দূরে যাবে। একই গতিবেগ নিয়ে চলছে। ধরো আমি গাড়ি 20-তেই চালাচ্ছি, হুম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মাটি তো নয়, ছেড়ে দাও। পুলিশ সারফেস হলে কি 20 নিয়ে তুমি গতি দিয়ে দিয়েছো, 20 দিয়ে স্টিয়ারিং ধরো বসে আছে, আমি কথার কথা বলছি, হুম। পুলিশ সারফেসে তো সে বেড়ে যাবে হুট করে, হ্যাঁ একটা টাইমে তার গতি বাড়তে থাকবে। বাড়তে থাকবে। তার কারণ সে ঘর্ষণ বলটা তার কম পাচ্ছে। কিন্তু সিমেন্ট সারফেসে কি হয়, ঘর্ষণ বলটা মোটামুটি একটু কম্পারেবল। হ্যাঁ, আচ্ছা ঠিক। এবারে যদি ভাবি ইফ ইউ অ্যাপ্লাই অয়েল অন, আচ্ছা কে বলছো বলো, হ্যালো, হ্যাঁ বলো, হ্যালো, না সে কিছু না। কিছু না তো, আচ্ছা। এবারে ইফ ইউ অ্যাপ্লাই অয়েল অন ডোর হিঞ্জ, মানে ওই কবজা, দ্য ফ্রিকশন উইল বি, মানে দরজার কবজায় যদি তেল দেই, ফ্রিকশন উইল বি কি হবে? decrease. এর বেশি হবে। ডিক্রিজ। ডিক্রিজ ইনক্রিজ। হ্যাঁ, ইনক্রিজ কেন বলছো? অয়েল দিচ্ছি দরজায় তো, তেল দিলে তো দরজার কবজে তো ভালো পরিমাণ ফিক্সিং করে তো স্যার। না কি করে ফিক্সিং করে, হ্যাঁ ডিক্রিজ হবে? ফিক্সিং করে তো, ফিক্সিং করে তো, মানে কি সহজে তুমি নাড়াচাড়া করতে পারো, তাই তো? হুম। তেল দিলে সহজে নাড়াচাড়া, তাহলে কি ঘর্ষণ তো কমে যাচ্ছে। আগে দরজাটা খুলতে গেলে ক্যাচ ক্যাচ আওয়াজ হোক, কি সহজে যাচ্ছে না, তুমি একটু তেল দিয়ে দিলে, দিতে কি হলো, তার ঘর্ষণটা কমে গেল ওই কবজায়, তাই সহজেই চলে যাচ্ছে। তুমি কথাটা ঠিক ও। বলছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, কথাটা তুমি ঠিক বলছো, কিন্তু অ্যান্সারটাই ভুল বলে ফেলছো। ডিক্রিজ, ও। উইল রিমেন আনচেঞ্জ তো হবেই না, আর ডিসঅ্যাপিয়ার অল টুগেদার তাও নয়, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন স্টেটমেন্টটি ইনকারেক্ট? চোদ্দ নম্বরটা। স্যার সি এরটা হবে অ্যান্সারটা। সে ডি এরটা হবে। বাইসাইকেল D। স্মুথ, সি স্যার হবে ডি। স্যার। ডি হবে গো, কারণ ডি হবে। বলছে দেখো সিটা কেন হবে না, ফ্রিকশন অ্যাক্টস অন এ বাইসাইকেল মুভিং অন এ স্মুথ রোড, ফ্রিকশন অ্যাক্টস অন এ বাইসাইকেল অন এ স্মুথ রোড। আরে স্মুথনেস বলা হয়েছে কি যতই স্মুথ হোক ফ্রিকশন কম হবে, থাকবেই, না থাকলে তো সে সাইকেল নিয়ে পড়ে যেত। কিন্তু চতুর্থ নম্বরটা বলছে কি ফ্রিকশন ডাজ নট অ্যাক্ট অন এ বল মুভিং থ্রু এয়ার, যে ঘর্ষণ কোনোভাবেই কাজ করে না একটা বল যখন একটা বায়ুর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তো সত্য নয়, কারণ এখানে তো এয়ার ফ্রিকশন আছে, যাকে আমরা ফ্লুইড ফ্রিকশন বলে জানি। তাই এই কথাটা সত্য নয়, ফ্রিকশন ডাজ নট অ্যাক্ট অন এ বল মুভিং থ্রু এ এয়ার। বোঝা গেছে? এই অনেকে চুপ করে আছো, পরের দিন কিন্তু যারা পারছো না, আগে যে টপিকটা আছে সেটাকে পড়বে, দিয়ে চেষ্টা করবে সমস্ত, মানে এইটা যদি ঠিক মতো বুঝে থাকো, বারে বারে বলি আমরাও দেখেছি, ধরো যখন স্কুলে চাকরি ফাকরির জন্য বিভিন্ন তোমাদের তো অবজেক্টিভও থাকতো একটা সময়, এখনো আবার ঘুরে আসছে, তখন কি করতে হবে, তিনটে, হ্যাঁ, কিন্তু অন্য একটা বইতে গেলে তখন আর বলতে পারছি না। তাই জন্য যত যা টেক্সট বুক পড়ো, যে নোট সেই চ্যাপ্টারের সেটা ভালো করে পড়ো, তাহলে তুমি যে কোনো প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারো। তাই জন্য যারা ধরো একটু ধরো ভুল বলছো, ভুল বললেও বলো, ঠিক আছে, যারা পারছো না তারা কিন্তু এই সাবজেক্টটাকে ভালো করে দেখবে, তারপর এই কোশ্চেন গুলো নিয়ে বসবে। এখানে আমি কয়েকটা অঙ্ক ছেড়ে গেছি, আমি সেগুলো দেখবো যে কিরকম করতে পারো। অঙ্কগুলো কিন্তু খুব ছোট ছোট আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা দেখো, এ বয় রোলস এ রাবার বল অন এ উডেন সারফেস, একটা রবারের বলকে কাঠের সারফেসের উপর দিয়ে রোল করছে, মানে গড়ি গড়িয়ে
স্যার পাঠাচ্ছে। অপশন সি। বল ট্রাভেল এ শর্ট ডিস্টেন্স বিফোর কামিং টু রেস্ট। আচ্ছা, দাঁড়া আমি দেখে টু মেক দ্য সেম বল ট্রাভেল লঙ্গার ডিস্টেন্স বিফোর কামিং টু রেস্ট হি মে twinkle tell temper sprinkle sand cover ball with a piece of cloth spread a carpet আচ্ছা ঠিক আছে, তুমি তো যা বলেছো বলেছো, আর কে কি বলবে? প্রশ্নটা বুঝতে পারলে অ্যানসারটা পারা উচিত। স্যার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না, স্যার ক্লিয়ার হলো সি। না। আচ্ছা, প্রশ্নটা আমি একটু বলে দিই। হ্যাঁ, যারা সি বলছো ঠিক আছে, আমি দেখছি ঠিক কি ভুল সেটা তো বলছি। এ বয় একটা বালক রোলস এ রাবার বল অন এ উডেন সারফেস, মানে একটা ছেলে একটা রবারের বলকে কাঠের একটা পৃষ্ঠ আছে তার উপর দিয়ে গড়িয়ে দিচ্ছে। তুমি একটা বলকে যেরকম ছুঁড়ে দাও মাটিতে গড়িয়ে, বল ট্রাভেল এ শর্ট ডিস্টেন্স বিফোর কামিং টু রেস্ট, বলছে বল কিছুটা দূরত্ব যেতে পারে স্থির হওয়ার আগে পর্যন্ত। বলছে টু মেক দ্য সেম বল ট্রাভেল লঙ্গার ডিস্টেন্স, মানে যদি সেই একই বলকে আমি যদি আরো বেশি দূর পর্যন্ত গড়িয়ে দিতে চাই বিফোর কামিং টু রেস্ট, মানে স্থির অবস্থায় আসার জন্য অল্প ডিস্টেন্স যেতে পারে, আমি অনেক বেশি দূর পাঠাতে চাই, তাহলে নিচের কোনটা আমার প্রযোজ্য করলে আমি সেটা করতে পারবো। এবারে যে কোশ্চেনটা বুঝতে পারোনি তার কাছ থেকে আমি অ্যানসারটা এক্সপেক্ট করি। এক নম্বর স্যার স্যার ডি হবে। তুমি বলছো, তুমি দেখো বলটাকে কিন্তু বেশি দূর পাঠাতে চাইছো, তাই তো? তাতে তুমি বলছো স্যান্ড মানে কি? তুমি যে ডিটা ভেবে বললে, এখানে স্যান্ড মানে কি? এখানে মানে আমাকে বেশি গায়ের জোরটা স্যার প্রয়োগ করতে হয়, যার জন্য বলটা স্যার অনেকটা দূর অবধি যেতে পারবে। তবে সেই দূরে গিয়ে তখন থেকে স্থির হতে তো সময় লাগবে, সেই না, জিনিসটাই আমি বুঝতে আমার পারি। আমার কথাটা এখানে তুমি যেটা বুঝছো তোমার একটা অন্য রকম। আমি বললাম যে বলটাকে একই আমি ধরো গতি দিলাম, এই যে বলছে শর্ট ডিস্টেন্স যেতে পারে, যে একটা গতি দিয়ে ছাড়লে তো সে একই গতি দিলাম, আমি বেশি বল প্রয়োগ করব না। কিন্তু আমি দেখো একটা বস্তুর গতি দুভাবে বাড়ানো যায়। কিভাবে? একটা বল প্রয়োগ করে, আর একটা সারফেসের স্মুথনেস বাড়িয়ে, মানে যে পৃষ্ঠের উপর দিয়ে যাবে তার স্মুথনেস বাড়িয়ে। তাহলে তোমার এখানে স্যান্ড মানে কি জানো? বালি। আর ট্যালকাম পাউডার মানে বুঝতে পেরেছো? পাউডার। তাহলে সি অ্যান্সারটা হবে, তুমি যদি পাউডার দিয়ে দাও সে বল তো সহজেই হড়কে চলে যাবে অনেক বেশি দূর, অনেক কিন্তু দূরে তুমি শেষ যদি করবে। তুমি যদি বালি দাও তাহলে সে তো বাঁধার সম্মুখীন হবে। তো বেশি দূর তাহলে যেতে বুঝতে পারবে পেরেছো? না। হ্যাঁ বেশি হ্যাঁ। দূর যেতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, তুমি ভুল বললেও তুমি যে এই যে চেষ্টা করছো এবং সেখান থেকে অ্যান্সারটা জানছো, এটা যেন মাথায় গেঁথে যায় যে তোমাকে মাথায় রাখতে হবে যে একটা বেশি বল প্রয়োগ করতে পারি অথবা সারফেসটাকে স্মুথ করে দিতে পারি। আরে আমরা সারফেস স্মুথনেস কি রকম বাড়াই? রোলিং ফ্রিকশন দিয়ে করি তো। তুমি একটা ধরো বাড়িতে একটা কি বলবো ফ্রিজ কিনেছো দিয়ে ফ্রিজটা ঘরে এনে 3-4 জন মিলে তুলে নিয়ে যাচ্ছ, তাতে অনেক কষ্ট হবে। তুমি যদি ফ্রিজটাকে ঘরের দরজার সামনে এনে একটা চাকাওয়ালা কিছুতে বসিয়ে দিয়ে তাকে যদি তুমি ঠেলে নিয়ে যাও, আরে এটা ছেড়ে দাও, গ্যাসের কথা ভাবো না। গ্যাস আগেকার দিনে যখন প্রথম দিকে এমনি টেনে টেনে কাঁধে করে ঘরের লোককেও নিয়ে যেতে হতো, একে ডাকা তাকে ডাকা, এখন চাকা বেরিয়ে গেছে। এটা বেরিয়েছে কেন? যে কোনো জিনিসের আবির্ভাব হচ্ছে কেন? না, আমি কত সহজে সেটাকে নিয়ে যেতে পারি কম বল প্রয়োগ করে। বলটা তো মানুষের শক্তি ক্ষয় হবে, মানুষ তো চাইছে যে আমি কিছু লাভ করব, তাই জন্য চাকাওয়ালা একটা গ্যাস বসানোর জায়গা। ঠিক আছে, পরেরটা নিশ্চয়ই প্রশ্ন দেখো। আচ্ছা, আমি একটু পড়ে দিচ্ছি। ইন এ লার্জ কমার্শিয়াল কমপ্লেক্স দেয়ার আর 4 ওয়ে টু রিচ দ্য মেন রোড। হ্যাঁ, বলছে যে একটা বড় কমার্শিয়াল কমপ্লেক্স আছে, 4টে পথে যাওয়া যায়, 4টে পথে। ওয়ান অফ দ্য পাথ হ্যাজ লুজ সয়েল, দ্য সেকেন্ড ইজ লেড উইথ polished marble, third is laid with brick, and fourth has gravel surface. It is remaining heavily. Oh, it is raining heavily, মানে বৃষ্টি হচ্ছে। पहली
আচ্ছা পেহলি একটা নাম দিয়েছে উইসেস টু রিচ দ্য মেন রোড, হ্যাঁ এটা একজনের নাম দিয়েছে। দ্য পাথ অন হুইচ সি ইজ লিস্ট লাইকলি টু স্লিপ ইচ, মানে আমি এটা সোজা কথা স্যার ব্রিক। হ্যাঁ বল। অপশন বি। ব্রিক হবে। হ্যাঁ ঠিক আছে, গ্রাভেলসেও পায়ে স্যার লাগবে পালিশ মার্বেলে হবে না স্যার? না, তুমি তো পড়ে যাবে, বৃষ্টি হচ্ছে তো। ও তুমি পলিশ এখানে মারবে কোথায় আটকানোর কথা বলা হয়? না, বলেছে যে সে যাওয়া সহজে কিভাবে যেতে পারবে না স্লিপ করে, এই যে স্লিপ কথাটা লেখা আছে, হুম। তাহলে তাহলে স্লিপ তো বলেছে কি বলে হবে স্যার? থ্রি হবে। আবার হ্যাঁ। গ্রাভেলস হবে না, কারণ কি এখানে এবড়ো খেবড়ো, হুম। বেশি তাকে বাঁধা অতিক্রম করে, যেটা মানে ইট দিয়ে তৈরি সেই রাস্তায় হবে। পরেরটায় লিস্ট ফ্রিকশন, রোলিং ফ্রিকশন। রোলিং আগেই বলা আছে আমার যে এই আর্টিকেলটা আছে তাতে বলা আছে, কেন রোলিং এর ক্ষেত্রে নিজে ঘুরছে আবার গতি আছে, তার সেই তো সব থেকে লিস্ট ফ্রিকশন হবে। ইন মেশিন, অপশন সি। লুব্রিক্যান্ট। হ্যাঁ ইউজিং লুব্রিকেন্ট। lubricant, লুব্রিকেন্ট। সি স্যার। সি ঠিক। এটা বোঝা গেছে, যারা ধরো বলছো না কিন্তু দেখো, ঠিক আছে এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসবে। তোমরা চ্যাপ্টার বুঝে গেলে, মেন থিম বুঝে গেলে কোনো অ্যান্সার কোনো ব্যাপার না, যে কোনো অ্যান্সার দিতে পারবে। এই যে আচ্ছা, যারা একটু জানো একটু চুপ করে থাকো তো, অন্য কেউ বলো তারপর বলবে। ওয়াই ইজ এ ক্যারাম বোর্ড ইউজুয়ালি পাউডার বিফোর প্লেইং? বি হবে স্যার। বি, বি হ্যাঁ স্যার। ফিকশন হ্যাঁ হ্যাঁ। হুম। ডেকোরেশন মানে তো একটা নন সাইন্টিফিক কথা, ঠিক আছে। আর ইনক্রিজ ফিকশন না, আমি তো সহজে খেলবো বলেই অনেক সময় ক্যারাম বোর্ডে বালি টালি পড়ে যায়, ভালো করে মুছে দিয়ে তারপর কি হয় পাউডার দিয়ে দেওয়া হয়। ওকে, থার্মোস, থার্মোস ফ্লাক্স কিপস হট লিকুইড, হট কোল্ড লিকুইড কোল্ড বাই। আচ্ছা এইটা স্যার এইটা অনেক দুটো উত্তরই হবে। কিরকম বলতো? প্রিভেন্টিং এক হিট একটা লস হতে হবে। পারে হিটিং না এন্ড না একটা এইটা স্যার সি হবে। হ্যাঁ এইটা এই চ্যাপ্টারের ঠিক প্রশ্ন নয়, অ্যাকচুয়ালি এটা হিটের চ্যাপ্টারের প্রশ্ন, প্রিভেন্টিং হিট লস। ঘটনা হচ্ছে কি থার্মোফ্লাক্সের ব্যাপারটা কি, ভেতরে একটা ইনসুলেটর দেয়া থাকে, হ্যাঁ ইনসুলেটর মানে তাপের কুপরিবাহী একটা ওয়াল থাকে, মানে তুমি যাকে যা রাখবে সেইটাকে সে আইসোলেট করে রাখবে, ইনসুলেট করে রাখবে, ঠিক আছে। স্যার এখানে একটা এটা প্রশ্ন আবার ছিল, একটু জিজ্ঞাসা করবো? বলো। হ্যাঁ, এই হ্যাঁ বলো। যেইটা আমরা থার্মোফ্লাক্সে যে কাঁচটা ইউজ করি, স্যার ওই কাঁচটা কি নাম আছে হ্যাঁ। বলতে পারবে? কি নাম? হুম। না এই মুহূর্তে না আমার ঠিক মনে নেই, আমি পরে তোমাকে বলবো, ঠিক আছে। মানে দু রকম স্যার, নিশ্চয়ই কিছু এখন একটা এখন এখন স্যার দু রকম জিনিস করা হচ্ছে ওই তাপের সুপরিবাহীর জন্য, মানে হ্যাঁ ওইটা। এইটা তুমি ঠিক বলেছো, যেটা এবারে এই সম্পর্কে একটু বলে নেই। সায়েন্স অ্যাডভান্স হচ্ছে, একটা সময় ধরো ওইখানে একটা গ্লাস ইউজ করা হতো, হ্যাঁ। দেখা গেল দেখো এই থার্মোফ্লাক্স যার যত বেশিক্ষণ জলকে ঠান্ডা বা গরম রাখবে সেই কোম্পানি ভালো চলবে, এই জন্য ইনভেনশন সব দিকেই হতে থাকে, তাই বিভিন্ন কোম্পানিগুলো এই গ্লাসকে এবারে মডিফাই করতে চেষ্টা করলো, মানে স্যার এখন অ্যালয় অ্যালয় ইউজ করা হয়, কিন্তু অ্যালয়টার নাম আমি ঠিক জানি গ্লাস না তো ওই জন্য। আলটিমেট হ্যাঁ অ্যালয় ইউজ করছে, হ্যাঁ অ্যালয়তে ওই নিকেল ক্রোমিয়াম এই সব থাকে, ঠিক আছে। তোমার প্রশ্নটা ঠিক আছে যে অনেকক্ষণ বেশি ঠান্ডা রাখার জন্য এইগুলো এখন গ্লাস থেকে আবার ভেঙে যায় বলে অল্টারনেট এই অ্যালয়ের দিকে শিফট করে যাচ্ছে, হয় না যে একটা তোমার হাত থেকে থার্মোফ্লাক্স পড়ে গেল, ভেঙে চলে গেল ভেতরে, ঠিক আছে। এখন টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সাবস্টেন্স আর কল্ড লুব্রিক্যান্টস হুইচ আর ইউজড টু, এটা আগের প্রশ্নের মতোই, অপশন বি। লুব্রিক্যান্ট কি অ্যান্সার হবে? ডিক্রিজ ফ্রিকশন। ডিক্রিজ ডিক্রিজ। which force prevents us from slipping while walking on the road?
Option C. দেখো Frictional এখানে force. আজকের ফ্রিকশনাল ফোর্স। এবারে ঘটনা বলি, পড়াশোনার মধ্যে পার্থক্যটা কিরকম। যখন ফ্রিকশনাল ফোর্স পড়ছো এই অ্যান্সার গুলো থেকে ঝাপ করে বলে দিচ্ছ। আমি কথার কথা বলছি, যারা বুঝেছো তাদের কাছে অসুবিধা নেই। এইটাই হচ্ছে আমি পার্থক্য, যেটা বলছিলাম মুখস্থ। তুমি যখন এই চ্যাপ্টারের সাথে লিঙ্ক করছো, আরে ফ্রিকশন, এখানে তো ফ্রিকশন ছাড়া আর কিছু নেই। যখন এই প্রশ্নটা আরো 10টা অন্য চ্যাপ্টারের প্রশ্নের সাথে আসবে, তখনই তুমি ভিমরি খাবে, তখনই তোমার মাইন্ড বা তোমার নলেজটাকে ইউটিলাইজ করতে হবে। বুঝতে পারছো? আজকের আমি এখানে সব ফ্রিকশন চ্যাপ্টার থেকে দিচ্ছি, ভাট ভাট বলে দিচ্ছি। এরপর একটা সময় আসবে আমি কিন্তু সাপোর্ট করে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবো, তখনই যখন বলতে পারবে তখনই বুঝবে যে তোমার মুখস্থ নয়, আমি সাবজেক্টটা বুঝেছি তাই উত্তর দিতে পারছি। ঠিক আছে? আচ্ছা, 23 হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিজ ইজ রোলিং easier দ্য ড্রাম। to perform রোলিং দ্য ড্রাম হবে on স্যার, রোলিং হবে। হ্যাঁ কি হ্যাঁ রোলিং ওই যে কথাটা রোলিং একটু দ্য আগে ড্রাম। রোলিং হবে। হ্যাঁ, কেন লিফটিং মানে আমাকে কষ্ট করতে হচ্ছে, ড্র্যাগিংও সেই একই। হ্যাঁ, লিফটিং এর থেকে একটু কম কিন্তু প্রায় একই। রোলিং মানে ওই যে বললাম গ্যাসকে বসিয়ে আমি নিচে একটা চাকাওয়ালা নিচে চলে যাচ্ছি, ফ্রিকশন কল্ড ওই লুব্রিক্যান্ট। ঠিক আছে? 24-এ এই ঘুরে ফিরে দেখবে তুমি যত কম্পিটিটিভ এক্সামের বই পাবে এই ফ্রিকশন চ্যাপ্টারে দেখবে এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছে। ঠিক আছে? এটাও সেই একই টাইপের প্রশ্ন। আচ্ছা, এইটা একটু বলো দেখি, ফ্রিকশন নিজে কি হবে? Contact force. Option A. কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফোর্স। হ্যাঁ ঠিক, কারণ একে অপরের পৃষ্ঠেই তৈরি হচ্ছে, তাই কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, ফ্লুইডস আর, এটা এমনি জেনারেল প্রশ্ন, ফ্লুইডস আর কি? গ্যাস এন্ড লিকুইডস বোথ। হ্যাঁ বোথ, হ্যাঁ। দুটোই আমরা পড়েছি এয়ার ফ্রিকশনের ক্ষেত্রে আর লিকুইড ফ্রিকশন। ঠিক আছে? লিকুইড ফ্রিকশনে একটা ওয়াটার ফ্রিকশন আর একটা এয়ার ফ্রিকশন। আচ্ছা, এইটা একটু আগেই হয়েছে, কোনটা অ্যান্সার হবে? নিচে একটা আছে বোধহয়। অপশন বি। স্যার 28 একবার দেখান স্যার। বি স্যার। কি বলছো? বি? স্যার অপশন 28 বি, স্ট্যাটিক, স্লাইডিং আর রোলিং। হ্যাঁ, এই 28-এর কি বলছো বলো? না 28 প্রশ্নটা স্যার একবার একটু বলুন, আমি একটু কি বলতে দেখতে পাচ্ছ চাইছে না? ওই যে একটু আচ্ছা আচ্ছা, দেখতে In পাচ্ছি the যে প্রশ্নটা একটু আচ্ছা, বুঝতে পারছো না। ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ ম্যাগনিটিউড, ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ ম্যাগনিটিউড হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, মানে পরপর কোন সিকোয়েন্সটায় এই যে ফ্রিকশন গুলো কমছে, মানে এটা প্রথম খুব বেশি, তারপর এটা, তারপর তারপরেরটা, সেইটা সম্বন্ধে তাহলে জানতে চাইছে। এক মিনিট। ওই বি, অ্যান্সার বি হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক, কেন রোলিং এ সব থেকে ফ্রিকশন কম আর স্ট্যাটিকে সব থেকে বেশি, মাঝে পড়ে থাকে স্লাইড। ঠিক আছে? স্যার Which বুঝেছি। is of the following statement is not true? Friction can be reduced to 0. আর কে কি? স্যার অপশন সি। The police surface will have less friction. না, এটা তো ঠিক। স্যার বিটা একটু বুঝিয়ে দিন। Friction in air and water can be Option B. reducing the shape of the object, মানে কি বলছে যে জল এবং বাতাসে আমি ফ্রিকশনটাকে কমাতে পারি বস্তুটার আকৃতি চেঞ্জ করে। এরোপ্লেনটা ওরকম দেখতে হয় কেন? যাতে বাতাসের ঘর্ষণকে কেটে সহজে বেরিয়ে যেতে পারে দুটো ডানা দিয়ে। সেটাই বলছে যে আমি বাতাস এবং জলে এমন ভাবে বস্তুগুলোকে আকৃতি দেব যে সহজে যেতে পারে। মাছ প্রকৃতির অদ্ভুত সৃষ্টি, সে জলে আছে, সে ওইভাবে তার আকৃতি তৈরি করেছে যাতে সহজে যেতে পারে।
এই কথাটাই বলছে, ফ্রিকশন ইন এয়ার এন্ড ওয়াটার ক্যান বি রিডিউসড, মানে কমানো যেতে পারে বাই স্টিমলিং, মানে একটা সুন্দর আকার। হ্যাঁ বলো, অপশন ডি হবে। অপশন ডি। ডি। হ্যাঁ স্যার, নট টু। হ্যাঁ হ্যাঁ, নট ডি হবে, কারণ এটা তো হবেই। এই যে বিটা একটু আগে যে বলছিল স্যার একটু বুঝিয়ে দিন, এটা তো হবেই, আমরা তো তাই করে থাকি। প্রথমটাও হ্যাঁ, আছে, ঠিক আছে, আর সিও আছে। পুলিশ ফ্রিকশনে তো কমে যায়, কিন্তু ফ্রিকশন কোনোদিন জিরো হতে পারে না। ফ্রিকশন কোনোদিন জিরো হতে পারে না, জিরো হয়ে গেলেই তো মানে আর তার কোনো অস্তিত্ব নেই, তুমি আর সেই বস্তু থাকবেই না সেখানে, তাই না? তুমি সবসময় হড়কে চলে যাচ্ছ, হয়তো পড়ে যাচ্ছ। হ্যালো দর্শন স্যার, যদি একদম, এখানে একটা প্রশ্ন আছে স্যার, আমি করব একটু। হ্যাঁ বলো। বলছি যদি গ্র্যাভিটেশনাল ফোর্স যদি আমার জিরো হয়ে যায়, তাহলে কি আমার ফ্রিকশনের ফোর্সটাও যদি জিরো হয়ে যাবে? গ্র্যাভিটেশনাল ফোর্স কোনোদিন জিরো হতে পারে না, ঠিক আছে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে পৃথিবী আর এই যে মহাকাশেই থাকবে না, বুঝতে পেরেছো? সে আর এই মহাবিশ্বেই থাকবে না। তাই জন্য এটা হচ্ছে মানে কি অস্তিত্বহীন এই বিষয়টা, আর গ্র্যাভিটেশনাল ফোর্স থাকতেই হবে, বুঝতে পেরেছো? তার হ্যাম্পার হতে পারে, মানে হ্যাম্পার বলতে, হ্যাঁ বলো। মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কখনোই জিরো হবে না স্যার কোনো বস্তুর উপর? না না, পৃথিবীতে কোনো বস্তুর গ্র্যাভিটেশনাল ফোর্স অবশ্যই থাকবে, যার জন্যই আমরা পৃথিবীতে সে একটা বাক্স থাক আর আমি থাকি তুমি থাকি। আচ্ছা, স্ট্রাইকিং দা ম্যাচ স্টিক প্রডিউসেস ফায়ার। হ্যাঁ, ফ্রিকশন। শোনা যাচ্ছে না। আচ্ছা একটু হ্যাঁ এটা বলো। হ্যাঁ ফ্রিকশন কেমিক্যাল রিঅ্যাকশন হবে, এখানে, ফ্রিকশন হবে। হ্যাঁ দুটোই না, হবে, কেমিক্যাল রিঅ্যাকশন এখানে ফায়ার, কেমিক্যাল রিঅ্যাকশন, হ্যাঁ তুমি না, এখানে আমি দুটো অ্যান্সারও বলতে পারি। ফ্রিকশন তো অবশ্যই হবে, ফ্রিকশন না হলে তো কেমিক্যাল রিঅ্যাকশন ঘটবে না, ঠিক আছে? তাই আমি এখানে দুটো অ্যান্সার যদি কেউ দেয় ভুল হবে না, কেন একটা পরিবর্তন হয়, কিন্তু আমাকে এখানে আগুনটা যে তৈরি হচ্ছে কি কারণে সেইটা জানতে চেয়েছি, তাই জন্য ফ্রিকশনটাই ফার্স্ট, ঠিক আছে? এই যে Okay. একটু আগে স্ট্রিমলিন্ড কথাটা ছিল না, স্ট্রিমলিন্ড এখানে দেখা দিয়েছে, আমি একটু আগেই বলছিলাম মাছের কথাটা, শেপ অফ ফিশ ইজ স্ট্রিমলিন্ড টু, কেন? মানে মাছের শেপটাকে এরকম দেয়া হয়, হ্যাঁ, টু ডিক্রিজ Decrease fluid friction. ফ্লুইড ফ্রিকশন, ঠিক, ডিক্রিজ ফ্লুইড ফ্রিকশন। যদি বাধা খুব বেশি হয়, মাছ পুকুরের এক জায়গায় আছে, সে আর যেতে পারছে না অন্যদিকে, আর চলাফেরা না করলে সে অথর্ব হয়ে যাবে, সে খেতে পাবে না, এক জায়গায় খেয়ে খাবার শেষ আরেক জায়গায় যেতে পারবে না, ঠিক আছে? মোটামুটি এই কোশ্চেন গুলো দেখবে, দিয়ে তোমরা অ্যান্সার করবে, আমি পরে নিলয় স্যারের কাছ থেকে এ করব, আর এইগুলো করার চেষ্টা করবে। এখানে কয়েকটা অঙ্ক থাকলো, 2 এর পর থেকে 3 4, হ্যাঁ 4 4 5 6 6 7 8। হ্যালো, হ্যাঁ বলছি স্যার ওই ম্যাথ যে করার কথা বলছেন, ঠিক আছে, ওটার যে ফিক্সিং যে সূত্রটা আছে সেই সূত্রটা একটু যদি দিয়ে দেন ভালো হয়, আলাদা সূত্র করে। তো তোমার এই তো এখানেই আছে, এইটা তো আমি আজকে নতুন পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, বুঝেছো? স্যার এই সূত্রটা এইটা ঠিক আমি তোমরা আগে যে এই ফ্রিকশনে সূত্রটা, হ্যাঁ বলুন। বুঝতে বুঝতে পারোনি, না না, মানে এই সূত্রটা না ঠিক আমি মানে বুঝতে পারলাম না, বুঝেছেন? আচ্ছা আমি আরেকবার একটু ছোট্ট করে অল্প করে বলে দেই, একটু ভাবো। স্যার। আগে ছিল এই বল প্রয়োগ আর এদিকে ঘর্ষণ, বস্তু স্থির থাকা মানে এই ঘর্ষণ বল বেশি, এই বল কম, এটা দিয়ে কিছু অঙ্ক আছে যে বস্তু গতিশীল হবে কি হবে না, ওই যে 2 নম্বরের যে অ্যান্সারটা দিল
যে বের টের করে। হুম এটা ছিল নতুন, আজকের আলোচনা হলো এই পার্টটা, ঠিক আছে? এটা কি না, যে কোনো বস্তু আমি তুমি যে হোক, এই যে মেঝের উপর দাঁড়িয়ে আছি, এইটাকে মেঝে ভাবো, তাহলে এই বস্তুটা বা তোমার ওজন পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তো সেই আকর্ষণ বলকেই তো অভিকর্ষজ বল বলে। আর যে বল মানে সেখানে অভিকর্ষজ ত্বরণ আছে, যেটাকে আমরা, আচ্ছা আমি এইটা, হ্যাঁ অভিকর্ষজ ত্বরণ আছে, যাকে জি বলা হয়, স্মল জি। তাই জন্য এই যে নর্মাল ফোর্স, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে তোমার ধরো তুমি দাঁড়িয়ে আছো বা আমি আছি, তার যে ফোর্স নিচের দিকে কাজ করছে। নিউটনের তৃতীয় সূত্র, না দ্বিতীয় সূত্র বলে, সরি তৃতীয় না, দ্বিতীয় সূত্রে যে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইনটু ত্বরণ। যেহেতু এখানে অভিকর্ষজ ত্বরণের টানে বস্তুটা দাঁড়িয়ে আছে, তাই এখানে এম ইনটু জি। কিন্তু যদি কোনো বস্তু এদিকে গতিশীল থাকে, তখন এই জিটা থাকে না, তখন তাকে এফ বলা হয়। এফ মানে ত্বরণ আর কি, নর্মাল। ঠিক আছে, এবারে বলছে কি, এই অ্যাপ্লাইড ফোর্স আর এই ফ্রিকশন তো সমান জানি যখন হালকা গতিশীল হয়, কিন্তু এই ফ্রিকশন এই নর্মাল ফোর্সের সাথে কিভাবে সম্পর্কিত, সেইটার ব্যাপারেই আজকের আমরা জানলাম। আর এই নর্মাল ফোর্সের ভ্যালু আমরা জানি যে এর সমান, মানে এই এফ এন, এই যেমন জি, এফ জি সমান এম জি না, তুমি এফ এন সমানও এম জি ধরতে পারো। কারণ কি, এটা সমান, তাহলে এফ জি সমান যদি এম জি হয়, তাহলে এফ এন সমান এম জি। বুঝতে পেরেছো এই কথা? বুঝতে পেরেছো তো যে আমি হ্যাঁ বলছি? স্যার, স্যার। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় আমি বললাম যে এফ এন সমান এম, কিন্তু এইটার সাথে এর রিলেশনটা জানবো, তার জন্যই এই সম্পর্ক। ঠিক আছে, যে এই ফ্রিকশন তো জানি যে যখন গতিশীল সমান, যখন গতিশীল হয় এ বেশি। কিন্তু আগের আলোচনা হলো এইটার, যে এই যে বল, এই বল প্রয়োগ করেছে, এ বল প্রয়োগ করেছে উপরের দিকে, এই দুটোই তো সমান। এখন এই বলের সাথে এর সম্পর্কটা কি, সেইটার জন্যই বলছে এই ফ্রিকশন এর সাথে যেরকম একটা সম্পর্ক আছে, এর সাথে এই ইকুয়েশন মেনে চলে। ঠিক আছে, এবারে যখন ফ্রিকশনাল গুণাঙ্ক দিচ্ছে, ওপরের বলটা বলছে, এই যে দেখো কিরকম ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে, বলছে এই বস্তুর ওজন বলে দিল 50 কেজি প্লাস, মানে 50 জি, জিতে থাকবে কারণ জিটা অভিকর্ষজ ত্বরণ। তোমাকে তখন বুঝেই নিতে হবে, ধরো এফ জি সমান এম জি বলা আছে, তোমাকে ধরে নিতে হবে সেই এম জিটা এফ এন এর মান, কারণ এ সমান। প্রশ্ন যখন একটু ঘুরিয়ে থাকবে, তখন বলবে কোন বস্তুর ওজন, হ্যাঁ 50 জি, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, মানে তোমাকে সেখান থেকে ধরে নিতে হবে যে এই নর্মাল বলটাও 50 জি। বুঝতে পেরেছো? ঠিক আছে, আরো হ্যালো, স্যার বলুন। বুঝতে পেরেছো? যেতে পারছি না? হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি আবার পড়বে, না বুঝতে পারলে আবার নয় দরকার হলে একটু দেখিয়ে দেবো অন্যদিন। আচ্ছা ঠিক আছে, আমি একবার একটু দেখে নিই, দেখে নিই যদি কোনো জায়গায় আমার হ্যাঁ অসুবিধা হয় দেখে আপনাকে নাও, আমি ভালো করে বুঝবে। শুধু এইটা মাথায় রাখবে যে এই এফ জি আর এফ এন এর মান সমান, তাই যখন এফ জির ভ্যালু দিয়েছে, দিয়ে বলছে যে এই ফ্রিকশন বের করো, তখন এফ জি থেকে এফ এন এর মান বের করে নেবে, দুটোই একই, যা এফ জি তাই এফ এন, তোমাকে ঘুরিয়ে দিল। এইটাই যা শুধু অঙ্কের একটু থাকবে, আর কিছু না। ঠিক আছে, আজকের মতো রাখলাম।